जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রীমা সারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ১৪৬। শ্রী শ্রী মায়ের স্মৃতিমালা ৪। শ্রী ১৩২৬ সনের কার্তিক মাস, খ্রিস্টাব্দ ১৯১৯। ছুটি লইয়া কাশী যাইতেছি। পথে শ্রী শ্রী মাকে দর্শন করিয়া যাইব ইচ্ছা। গোয়ালপাড়া মঠের কাছে গরুর গাড়ি রাখিয়া জয়রামবাটি উপস্থিত হইলাম। মাকে দর্শন ও প্রণামান্তে জিজ্ঞাসা করিলাম, মা কেমন আছেন? মা বলিলেন, বাবা আর পারি না, এদিকে শরীর পড়ে গেছে, কিন্তু কাজ কেবলই বাড়ছে। তাহার শরীরের অবস্থা দেখিয়া মনে বড়ই কষ্ট হইল। দেখিলাম কাশীধামে যাইবার জন্য বিদায় প্রার্থনা করিলে মা বলিলেন, সে কি, তুমি ঘরের ছেলে, ২-৪ দিন থাকবে না? আমি বললাম, কাশী থেকে ফিরবার সময় আবার আসবো মা। আমাদের দেশের একজন বৃদ্ধ ভক্তের দেহরক্ষার কথায় আক্ষেপ করিয়া বলিলেন, আহা, বুড়ো মারা গেল। ভক্তটি কিভাবে সর্বভাবে নিস্পৃহ হইয়া শেষ সময়ে মা মা বলিয়া দেহত্যাগ করিয়াছেন বলিলাম। ভক্তটি কিভাবে সর্বভাবে নিস্পৃহ হইয়া শেষ সময়ে মা মা বলিয়া দেহত্যাগ করিয়াছেন বলিলাম। মা শুনিয়া আনন্দ প্রকাশ করিলেন। চাকুরি ছাড়িয়া ত্যাগের জীবন যাপন করিবার ইচ্ছায় মাকে জিজ্ঞাসা করিলাম, মা আর চাকুরির কি দরকার? যে কর্তব্যের জন্য সংসারে আটকাইয়াছিলাম তাহা সম্প্রতি শেষ হইয়াছিল। মা বলিলেন, বাবা ওই তো তোমার কাজ, অর্থাৎ উপার্জন করা বুঝিলাম, এখনো কর্তব্য বাকি আছে। আমি বলিলাম, মা টাকা পয়সা হাতে আসে, ভয় হয়। মা বলিলেন, না বাবা, তোমার ভয় নেই। আমি তাহাকে শ্রীপাদ ও পদ্ম দুখানি আমার মস্তকে দিতে প্রার্থনা করিলে করুণাময়ী চরণযুগল আমার মাথায় রাখিলেন। আমি আনন্দাভিভূত হইয়া শান্ত হৃদয়ে কাশী রওনা হইলাম। মাসাধিক কাল পরে আমি কাশী হইতে ফিরিয়া পুনরায় তাহার চরণপ্রান্তে উপনীত হইয়াছি। তাহার জন্য কাশীর চমচম শুনিয়াছিলাম মা উহা ভালোবাসেন। কাশীর বাটি, মিছরি, পাঁপড়, কয়েক রকমের আচার ও আমলকির মোরব্বা লইয়া গিয়াছি। মা ওই মিছরি একদিন ভিজাইতেছিলেন। বলিলেন, বেশ মিছরি, কিন্তু পাঁপড়টা ভালো নয়। সেবার শ্রী শ্রী মায়ের চরণ ছায়ায় ১০-১২ দিন বাস করিবার সৌভাগ্য হইয়াছিল। ২ দিন মায়ের বাড়ি হইতে মায়ের জন্য কয়েকটি মোচা সংগ্রহ করিলাম। আমোদরের ধারে আসিয়া দেখি খেয়াওয়ালা চলিয়া গিয়াছে। অনেক হাঁকাহাঁকির পর লোকটি আসিল। ভোরে যাইবার সময় মাকে বলিয়া যাই নাই। পৌঁছিতেই তিনি বলিলেন, তোমাকে না দেখেই মনে করেছি তুমি বাজারে গিয়েছ। মায়ের জন্য কোনো কিছু সামান্য করিলেই মা যে দিব্য হাসিসহ আনন্দ প্রকাশ করিতেন তাহার তুলনা নাই।
ওই সময়ে আর একদিন তাহার কাছে চাকুরি ছাড়িবার কথা উঠাইলাম। ওই দিনও বলিলেন, বাবা, তোমার এই কাজ। ইহার পরে আরও দুই দিন ওই প্রসঙ্গ উঠিয়াছে এবং ওই একই উত্তর পাইয়াছি। শেষের দিন মা একটু জোরের সহিত বলিলেন, তুমি আর কি চাও? ঠাকুরকে ক্ষীর দিচ্ছ, এই তোমার কাজ। নিজের ভুলভ্রান্তি যতই থাকুক না কেন, মায়ের কৃপায় ঠাকুর যৎকিঞ্চিৎ সেবা গ্রহণ করিতেছেন, এই আশ্বাসবাণী প্রাণে ঝঙ্কৃত হইতে লাগিল। মায়ের কাছে এই প্রার্থনা, মা, তোমার অহেতুকী কৃপার স্মৃতিটুকু সব সময়ে যেন মনে জাগরিত থাকে। একদিন ওই সময়ে মাকে বলিয়াছিলাম, মা, ধ্যান হয় না। মা বলিলেন, নাই বা হলো, স্মরণ মনন থাকলেই হবে। আমিও মাকে জানাইলাম, শ্রী শ্রী ঠাকুরের লীলা কাহিনী স্মরণ মননের চেষ্টা করি। মা শুনিয়াই বলিলেন, তাই ভালো। আর একদিন কথা প্রসঙ্গে বলিয়াছিলেন, নিজের ভাব গোপন করতে হয়। নারদ ছিলেন শাক্ত, কিন্তু তিনি হরিনাম করে বেড়াতেন ও বৈষ্ণব বলে পরিচয় দিতেন। রাস্তাঘাটে চলিবার সময় ভ্রমণকালে সন্ধ্যাদি যথাযথভাবে করা যায় না, এই কথা মাকে বলিলে তিনি বলিয়াছিলেন, স্মরণ মনন থাকলেই হবে। একদিন বৈকালে এক নাগা সাধু হাতি চড়িয়া আসিয়া উপস্থিত। একটি ছোট্ট হাতি কেহ তাহাকে দিয়াছেন। মা একটি বাটিতে কিছু চাউল হাতিকে খাইতে দিলেন, মাথায় সিঁদুর পরাইয়া দিলেন। সাধুর ভোজনের জন্য আটা চাউলের দাম বাবদ কিছু পয়সাও দেওয়া হইল। কালীমামা ওই সময় মাকে একটি পুরুষ পাচক রাখিতে বলেন ও ওই বিষয়ে পুনঃ পুনঃ তাহাকে অনুরোধ করেন। সম্ভবত রন্ধনাদির খুব অসুবিধা চলিতেছিল। মা উহাতে কিছুতেই সম্মতা হইলেন না। বলিলেন, আমি মেয়ে ছেলে নিয়ে থাকি, পুরুষ মানুষ কি করে থাকবে? আমার ছেলেরা যে থাকে, ওরা ছেলে নয়, ওরা আমার মেয়ে। সেই সময় দুজন ব্রহ্মচারী মায়ের বাড়িতে তাহার সেবাদির জন্য ছিলেন। উদ্বোধন ৫৪তম বর্ষ, অগ্রহায়ণ ১৩৫৯ সংখ্যায় প্রকাশিত স্মৃতিমালা পুনরায় মুদ্রিত হল। শ্রী শ্রী মায়ের পুণ্যস্মৃতি। শ্রীশচন্দ্র সান্যাল। ১৯১৪ সালে আমি ম্যাট্রিক পাশ করে কলকাতায় আসি। আমরা তখন কলকাতার এক মেসে থাকতাম, আমি আর আমার ছোট মামা। পরে যিনি স্বামী বিবিদিশানন্দ নামে পরিচিত ছিলেন। আমরা স্কটল্যান্ডে এক মেসে থাকতাম। তখনও তিনি সন্ন্যাসী হননি। তিনি স্বামী ব্রহ্মানন্দের মন্ত্রশিষ্য। তারপরে এলেন আমার মেজদা নীরদ। তিনি এবং তার ছোট ভাই ক্ষীরোদ প্রথমে থাকতেন CMS হোস্টেলে। CMS কলেজ এর অপর নাম সেন্ট পলস কলেজ। সরস্বতী পুজো নিয়ে হোস্টেলে হাঙ্গামা হয়, তাই তারা অন্য মেসে চলে আসেন। আনভার স্ট্রিটে ছিল তাদের হোস্টেল ও কলেজ। স্বামী অশেষানন্দও CMS হোস্টেলে থাকতেন। মেজদা নীরদও স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্ত্রশিষ্য। আমরা সবাই ছাত্র। ওই মেজদার উৎসাহে আমরা প্রায় প্রত্যেক রবিবার সকালবেলা মঠে যেতাম। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দ প্রমুখরা তখন মঠে। দল বেঁধে আমি, ছোট মামা অর্থাৎ দ্বিজেন, মেজদা অর্থাৎ নীরদ আর তার ছোট ভাই প্রভৃতি সবাই সকালবেলা মঠে যেতাম, আবার সন্ধ্যাবেলা ফিরতাম। সারাদিন মঠে কাটাতাম, মহারাজদের দর্শন করতাম, প্রসাদ বিতরণ করতাম, নিজেরাও প্রসাদ পেতাম।
এই করেই আমি পরিচিত হয়েছিলাম মহারাজদের সঙ্গে। আমরা মঠে ওই রকম যাতায়াত করি। শ্রী শ্রী মা কখনো মায়ের বাড়িতে বাগবাজারে এলেই খবর পাওয়া যেত, তবে প্রায়ই অসুস্থ থাকতেন। পুরুষ মানুষেরা বড় কেউ তাকে দর্শন করতে পারত না, মেয়ে ভক্তেরা যেতে পারত। তবে শ্রী শ্রী মায়ের শরীর যখন সুস্থ থাকত, তখন কোনো কোনো রবিবার পুরুষ ভক্তদেরও দর্শন হতো। শরৎ মহারাজ স্বামী শারদানন্দ তখন শ্রী শ্রী মায়ের দেখাশোনা করতেন। শরৎ মহারাজের অনুমতি পেলে পুরুষ ভক্তদের দর্শন হতো। শ্রী শ্রী মা ভালো আছেন খবর পেলে আমরা বিকেলবেলা সময় মতো চলে যেতাম মায়ের বাড়িতে বাগবাজারে। তখন ওই বাড়ির ওপরের বারান্দা খুব সরু ছিল, আমরা লাইন করে ওপরে যেতাম। বর্তমানে শরৎ মহারাজের ঘর যেটা, সেখানে একটা তক্তপোষ পাতা থাকত। সেখানে শ্রী শ্রী মা একখানা সাদা চাদর মুড়ি দিয়ে মাথা ঢেকে বসতেন, কেবল চরণ দুখানা দেখা যেত। আমরা গিয়ে লাইন করে প্রণাম সেরে কাঠের সিঁড়ি দিয়ে নিচে চলে আসতাম। এভাবে প্রথম শ্রী শ্রী মায়ের চরণ দর্শন হলো। তারপর কলকাতাতেই আছি। 1917 সাল। আমি তখন স্কটিশ চার্চ কলেজে BA পড়ি আর বাদুরবাগান লেনে টমারি হোস্টেলে থাকি। ছোট মামা দ্বিজেন, যিনি পরে স্বামী বিবিদিশানন্দ, থাকতেন বেনেটোলায় একটা মেসে। মেজদা নিরোধ, পরে যিনি স্বামী অখিলানন্দ, থাকতেন CMS হোস্টেলে। তখনও সবাই একত্র হয়ে আমরা মঠে অথবা মায়ের বাড়ি অথবা বলরামবাবুর বাড়ি, যেটি এখন বলরাম মন্দির, যাতায়াত করি। 1917 সালের ডিসেম্বর মাসে হঠাৎ একদিন ছোট মামা আমাকে বললেন যে আমার আরও 2 মামা আসছেন শিলং থেকে বড়দিনের ছুটিতে, যাবেন জয়রামবাটি শ্রী শ্রী মাকে দর্শন করতে। তারা আগেই মায়ের মন্ত্রশিষ্য ছিলেন, চাকরি করতেন শিলংয়ে। ছোট মামা আমাকে বললেন, তুমিও যাও, এই সুযোগে গিয়ে শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র নিয়ে নাও। আমি উত্তর দিলাম, হ্যাঁ আমি যাব। তখন ওকে নিয়ে শ্রী শ্রী মায়ের জন্য কিছু কেনাকাটা করলাম। শিলংয়ের মামারা এলেন, তারাও একটু ফুল ফল আদি কেনাকাটা করলেন। অবশেষে আমরা রওনা হলাম জয়রামবাটির উদ্দেশ্যে। আমি, মেজ মামা নগেন্দ্র চৌধুরী, গোরা মামা উপেন্দ্র চৌধুরী, আর তাদের সঙ্গে তাদের আরেকজন বন্ধু এসেছেন, সুরেন চক্রবর্তী। তিনি শিলংয়ে চাকরি করেন। মামারা দুজন তো আগেই মন্ত্রশিষ্য ছিলেন শ্রী শ্রী মায়ের। এখন ওই সুরেন চক্রবর্তীও মন্ত্র নেবার আশায় এসেছেন। আমিও সেই সঙ্গে জুটে গেলাম। আমরা 4 জন হলাম। হাওড়া স্টেশন থেকে ট্রেনে বিষ্ণুপুর স্টেশনে গিয়ে নামলাম। সেটা ছিল শীতের সময়, ডিসেম্বর মাস। স্টেশনের কাছে একটা হোটেলে গিয়ে উঠলাম। তখন যাতায়াতের রাস্তা কাঁচা। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল গোয়ালপাড়া পর্যন্ত, আর যাতায়াতের উপায় হাঁটা অথবা গরুর গাড়ি। হোটেলে খাওয়া দাওয়া করে 2খানা গরুর গাড়ি ভাড়া করে আমরা 4 জন রওনা হলাম গোয়ালপাড়ার অভিমুখে। গোয়ালপাড়াতে স্বামী কেশবানন্দের আশ্রমে সন্ধ্যার সময় পৌঁছলাম। স্বামী কেশবানন্দ আমাদের জয়রামবাটি যাওয়ার অভিলাষ জেনে আমাদিগকে সাদরে গ্রহণ করলেন। তিনি সেখানে তাঁতের কাজ করেন, অন্যান্য সব নানা কাজও আমাদের দেখালেন। তার নিজের কথাও কিছু কিছু বললেন। আমি সবচেয়ে ছোট, কলেজে পড়ি, আর সবাই বড় চাকরি করেন, তাই আমার প্রতি তার স্নেহ একটু প্রবল বলে মনে হলো। আমরা মন্ত্র নেবার আশায় যাচ্ছি শুনে স্বামী কেশবানন্দ বললেন, যাচ্ছ তো, মায়ের মন কিন্তু ভালো নয়,
কারণ ভাইঝি বড় অসুস্থ। কালকে একটি ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। তোমাদের ভাগ্যে কি আছে জানি না। আমরা তো মনে মনে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করছি, মা এবার যেন ফিরিয়ে দিও না। গোয়ালপাড়া থেকে মাঠে মাঠে যেতে হতো তখন। কোনো রাস্তাঘাট ছিল না। মাঠের কৃষকরা দেখিয়ে দিত, এদিক থেকে যেতে থাকুন। কোনো লোকজন মাঠে পেলে জিজ্ঞেস করে করে যাবেন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে রওনা হলাম। একটু ঘোরাফেরা করতে হলো আমাদের। রাস্তা তো নেই, মাঠে মাঠে যাওয়া। এইভাবে জিজ্ঞেস করে করে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা আমরা জয়রামবাটি পৌঁছে গেলাম, শ্রী শ্রী মায়ের বাড়ি। তখন মায়ের নিজের বাড়ি হয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি। উপরে পাটাতন হচ্ছে। আমরা সেই ঘরে গিয়ে বিশ্রাম নিলাম। তখন তো আর শ্রী শ্রী মায়ের কাছে যাওয়া যাবে না। রাত্রিতে খেতে গেলাম। আমরা বসে খাচ্ছি, কাছেই দেখা যাচ্ছে শ্রী শ্রী মা পা ছড়িয়ে বসে আছেন, আমাদের খাওয়া দেখছেন। রাত্রিতে তখন ওইটুকুই দেখলাম। খাওয়া দাওয়ার পরে বেরিয়ে এলাম। পরের দিন সকালবেলা শ্রী শ্রী মা সেবককে পাঠিয়ে আমাদের ডেকে পাঠালেন। আমরা ভেতরে গেলাম। আমার মামারা দুজন তো আগেই শ্রী শ্রী মায়ের সন্তান। তারা প্রণাম করলেন। তারপরে সুরেন চক্রবর্তী গিয়ে বললেন, মা আমি শিলং থেকে এসেছি, আমাকে মন্ত্র দিতে হবে। আমাদের তো বুক দুরু দুরু করছে। মা কি বলেন এই ভাবনায়। শ্রী শ্রী মা বললেন, আচ্ছা। সবশেষে আমি গিয়ে প্রণাম করে বললাম, মা আমি কলকাতা থেকে আসছি আপনার কাছে মন্ত্র নেবার জন্যে। শ্রী শ্রী মা প্রশ্ন করলেন, ও তুমি কলকাতা থেকে এসেছো? তা কলকাতায় ছেলেরা কেমন আছে? আমি ঠিক বুঝতে পারিনি শ্রী শ্রী মার প্রশ্নটি। এই যে ছেলেরা কেমন আছে বললেন, সে কাদের কথা বললেন? কিছু না বুঝেই আমি বলে ফেললাম, ভালো আছেন। আমি মন্ত্র নেব মা। শ্রী শ্রী মা বললেন, আচ্ছা এসো। আমি বাইরে এসে মামাদের জিজ্ঞাসা করলাম। মা প্রশ্ন করলেন, ছেলেরা কেমন আছে? আমি ঠিক বুঝিনি কাদের কথা মা জিজ্ঞেস করছেন। মামারা বললেন, বুঝলি না, ওই রাখাল মহারাজ বাবুরাম মহারাজদের কথা বলছেন। তা আমি তো বলে এসেছি ভালো আছেন। ভালোই তারা আছেন। ওরা বললেন, আচ্ছা বেশ করেছ। এরপরে আমরা স্নান আদি সেরে তৈরি হয়ে বাইরে বসে অপেক্ষা করতে থাকলাম। শ্রী শ্রী মা পুজো শেষ করে তার ঠাকুর ঘরখানায় ডেকে পাঠালেন। প্রথমে গেলেন সুরেনবাবু, তার দীক্ষা হয়ে গেল। তারপরে আমি গেলাম। আমাকেও তিনি কৃপা করে মন্ত্র দিলেন। একখানা কাপড় নিয়ে গিয়েছিলাম। দীক্ষান্তে প্রণাম করে সেখানা মাকে দিলাম। আর 2টি টাকাও শ্রী শ্রী মায়ের পায়ে দিতে গেছি। মা বললেন, মাটিতে দাও, টাকা লক্ষ্মী। কিন্তু আমি শ্রী শ্রী মায়ের পায়েই দিলাম। শ্রী শ্রী মা সেটি তুলে নিলেন। এই আমার শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নেওয়ার ইতিহাস। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।